একটি মৃত মেয়ের লাশ পাওয়া যায় অ্যাম্বুলেন্সের ভিতর, কিন্তু গাড়ির ড্রাইভারই জানে না এই লাশটি কোথা থেকে আসলো, কেই বা রেখে গেল, কি বা এই লাশের রহস্য জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আজকে আমরা এক্সপ্লেন করব চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ তাকদীর। তো আর দেরি না করে চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিরিজের শুরুতেই আমরা একটি মেয়েকে ক্যামেরার সামনে দেখতে পাই, যে কিনা নিজের সাথে ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের ঘটনার বর্ণনা দিচ্ছিল। পরবর্তী দৃশ্যে আমরা একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের ড্রাইভার তাকদীরকে দেখতে পাই। একটি লাশকে পৌঁছে দিয়ে তাকদীর তার কাছের এক ছোট ভাই মন্টুর সাথে দেখা করতে যায়। সেখান থেকে সে একটি মাছের চালানের ট্রিপ নেয় এবং সেখানে সে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তার মায়ের কবরে জিয়ারত করতে যায়। ওই দিন রাতে তাকদীর মাছগুলো নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়। তবে অ্যাম্বুলেন্সের দরজা খুলে সে প্রচন্ড অবাক হয়ে যায়, কেননা সেখানে একজন নারীর লাশ ছিল। সে লাশটিকে নিয়ে এখন কি করবে এমন চিন্তা করতে করতে সে অ্যাম্বুলেন্স নিয়ে তার গ্যারেজে পৌঁছে যায়। এরই মধ্যে অ্যাম্বুলেন্সের মালিক তাকে জানায় তারা অন্য একটি লাশের কন্ট্যাক্ট পেয়েছে, যেটিকে বরিশালে পৌঁছে দিতে হবে। বেশ কিছুদিন ধরে রাতে না ঘুমানোর কারণে তাকদীর প্রথমে টিপটা ক্যান্সেল করে দিতে চায়। ধরা পড়ে যাওয়ার ভয়ে সে রাজি হয়ে যায়। সে পুরো ঘটনাটি মন্টুকে খুলে বলে। মন্টু তাকে বলে লাশটিকে যে করেই হোক নদী বা অন্য কোথাও ফেলে দিতে বলে। মন্টুর কথা শুনে তাকদীর লাশটিকে নিয়ে একটি ময়লার ভাগাড়ে যায়। তবে যখনই সে লাশটিকে ফেলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই আননোন একজন তাকে ফোন করে। সেই অজানা লোকটি তাকদীরকে জানায় সে যদি নিজের ভালো চায় তাহলে লাশটিকে আপাতত তার কাছেই রাখতে হবে এবং পরবর্তী সময় কোথায় কখন লাশটিকে নিয়ে আসতে হবে সে তাকে সময় মতো জানিয়ে দিবে। যার কারণে বাধ্য হয়ে তাকদীর লাশটি তার গাড়িতেই রেখে দেয় এবং মালিকের দেওয়া ঠিকানা অনুযায়ী অন্য একটি লাশ রিসিভ করে। অন্যদিকে আমরা একজন ব্যক্তিকে থানায় দেখতে পাই, যে কিনা তার স্ত্রীর মিসিং রিপোর্ট লেখানোর জন্য থানায় এসেছে। তাদের কনভারসেশন থেকে আমরা জানতে পারি আফসানা আঞ্জু নামের একজন বিখ্যাত রিপোর্টার বেশ কিছুদিন ধরে নিখোঁজ আছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই তাকদীর লাশটাকে নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই সেই অজ্ঞাত ব্যক্তি তাকে ফোন করে। সেই অজ্ঞাত মহিলার লাশটি মুন্সিগঞ্জে পৌঁছে দিতে বলে। তবে তাকদীর তাকে জানায় সে বরিশালের লাশটি পৌঁছে দিয়ে সেখান থেকে সেই অজ্ঞাত মহিলার লাশটি মুন্সিগঞ্জে পৌঁছে দিবে। এখান থেকে গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা আফসানা নামের একজন সাংবাদিককে দেখতে পাই। আফসানা শরীয়তপুরে ঘটে যাওয়া একটি ধর্ষণের ঘটনা নিয়ে কাজ করছিল, যেখানে রানা নামের আরেকজন সাংবাদিক তাকে সাহায্য করছিল। এখান থেকে গল্পটি আবার বর্তমানে চলে আসে, যেখানে তাকদীর তার অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়েছিল। তাকদীর বরিশালের লাশের সাথে আসা একজনকে জানায় অ্যাম্বুলেন্সের ফিচারটি নষ্ট হয়ে গেছে এবং সেই সুযোগে মন্টুকে তার সাথে দেখা করতে বলে। মন্টু সেখানে পৌঁছে তাকে বুদ্ধি দেয় বরিশালে বৃদ্ধার লাশের সাথে মহিলার লাশটি এক্সচেঞ্জ করে দিতে। যেহেতু অজ্ঞাত মহিলার লাশটি খুনের সাথে সংযুক্ত, সুতরাং কোনো ঝামেলা ছাড়া লাশটিকে দাফন করার এটাই সুবর্ণ সুযোগ এবং ওই বৃদ্ধা মহিলার লাশটি অন্য কোথাও দাফন করলে কেউ তাদের সন্দেহ করবে না। তবে তাকদীর ফোনে হুমকি দেওয়া লোকটির কথায় কিছুটা ভয় পেলেও মন্টু এই বিষয়ে তাকে আশ্বস্ত করে এবং তারা লাশ দুটিকে এক্সচেঞ্জ করে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা সাইমন নামে একজন স্থানীয় নেতাকে দেখতে পাই, যে কিনা একজন সাংবাদিকের হারিয়ে যাওয়ার ব্যাপারে একজন রহস্যময় লোকের সাথে কথা বলছিল। অন্যদিকে আমরা দেখতে পাই মন্টু তাকদীরের সাথে লাশটি বরিশালে পৌঁছে দেয় এবং কোনো ঝামেলা ছাড়াই সেই অজ্ঞাত মহিলার লাশটি দাফন করে দেয়। দাফন শেষে গাড়িতে উঠে বসলেই তাকদীরের ফোনে একজন রহস্যময় লোকের ফোন আসে। এরপর আমরা দেখি সেই রহস্যময় লোকটিকে, যে ছিল পেশায় একজন প্রফেশনাল কিলার। পরবর্তী সিনে আমরা সেই রহস্যময় লোকটিকে দেখতে পাই। সে প্রফেশনাল কিলার সাইমনের তথ্য অনুযায়ী একটি ফেরিতে অনুসন্ধান করতে আসে। সেখানকার ভিডিও ফুটেজ দেখে সে নিশ্চিত হয় সাংবাদিক আফসানা ও রানা একটি অ্যাম্বুলেন্সে করে পালিয়ে গেছে। এরপর তাকদীর আর মন্টুকে আমরা একটি খাবার হোটেলে দেখতে পাই, যেখানে সেই রহস্যময় লোকটি আবার তাকদীরকে কল করে। তখন মন্টু তার ফোনটি রিসিভ করে এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। ঠিক তখনই টিভি চ্যানেলে সংবাদ দেখে তাকদীর ও মন্টু জানতে পারে তারা যাকে কিছুক্ষণ আগে কবর দিয়ে এসেছে সেই এই হারিয়ে যাওয়া সাংবাদিক আফসানা আঞ্জু। পুরো ব্যাপারটা নিয়ে তাকদীর খুব বেশি ভয় পেয়ে যায়, কেননা সে যেহেতু অনেক বড় মাপের একজন সাংবাদিক, সুতরাং পুলিশ কোনো না কোনো ভাবে তাদের খুঁজে বের করবেই। তবে মন্টুর মনে হতে থাকে যে লোকটি তাদের বারবার ফোন দিয়ে ভয় দেখাচ্ছে সেই হয়তো আফসানাকে খুন করেছে। তাই মন্টু তাকদীরের মাধ্যমে সেই লোকটিকে ফোন করে এবং তাকে এলাকায় আসার জন্য কনভিন্স করে। অন্যদিকে ডিবি পুলিশ ঠিক একই ফেরিতে
ইনভেস্টিগেশন করতে আসে। সেখানে তারা কোনো ভিডিও ফুটেজ না পেলেও তারা একজন দোকানিকে খুঁজে পায় যে কিনা সাংবাদিক রানাকে একটি অ্যাম্বুলেন্সে উঠতে দেখেছে। অন্যদিকে তাকদির অ্যাম্বুলেন্স নিয়ে সেই রহস্যময় লোকটির জন্য অপেক্ষা করতে থাকে। গল্পের একটি গুরুত্বপূর্ণ প্লট এখানে রিভিল করা হয়, কেননা সেই রহস্যময় লোকটি আর কেউ নয় বরং নিখোঁজ থাকা আরেক সাংবাদিক রানা। সে তাকদিরকে জানায় লাশটি সে তাদের গাড়িতে রাখলেও আসলে খুন করেনি। স্থানীয় নেতা সাইমনের বিরুদ্ধে একটি রিপোর্ট করতে গিয়ে এত সব ঘটনা ঘটেছে। তাকদিরকে সতর্ক করে সে আরো জানায় যদি সে তার সিমটি দ্রুত খুলে না ফেলে তাহলে হয়তো পুলিশ তাদেরকে ধরে ফেলবে। এখান থেকে গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই আফসানা তার স্বামীকে ছেড়ে আলাদা থাকতো এবং তার স্বামী বারবার ডিভোর্স পেপার দিলেও আফসানা তাতে সাইন করেনি। এদিকে লাশ সমস্যা সমাধান করতে না পেরে তাকদির অনেক বেশি চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই তার চিন্তাকে আরো বাড়িয়ে দিতে তার মালিক তাকে ফোন করে জানায় পুলিশ তার খোঁজে এসেছিল। পরবর্তী সিনে আমাদের আবার অতীতের কাহিনী দেখানো হয়, যেখানে আফসানা ও রানাকে একটি ফেরিতে দেখতে পাই। তারা তাদের করা রিপোর্ট নিয়ে অনেক এক্সাইটেড ছিল। ঠিক তখনই পিস্তল হাতে একটি সন্ত্রাস এসে সেখানে হাজির হয়। সে আফসানাকে তার কাছে থাকা মেমোরি কার্ডটা দিয়ে দেওয়ার জন্য শাসাতে থাকে। তখন আমরা বুঝতে পারি সেই মেমোরিতে আছে সেখানের স্থানীয় নেতা সাইমনের অপকর্মের ভিডিও, তাই সে লোক পাঠিয়েছে মেমোরি কার্ডটি নেওয়ার জন্য। হঠাৎ করে আফসানা সেই মেমোরি কার্ডটি গিলে ফেলে, যার কারণে সেই সন্ত্রাসীটি আফসানাকে গুলি করে দেয়। এসব ঘটনা দেখে রানা তার ল্যাপটপটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। লোকটি তার পিছু নিলে হঠাৎ করে রানা পিছন থেকে সেই লোকটিকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা রানাকে তাকদিরের সাথে দেখতে পাই, যেখানে সে তাদেরকে পুরো ঘটনাটি খুলে বলে। সে তাদেরকে আরো জানায় মেমোরি কার্ডটি না পেলে তারা তাদেরকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তখন তাকদির তাকে জানায় তারা অলরেডি লাশটিকে দাফন করে দিয়েছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে অবশেষে সিদ্ধান্ত নেয় যে তারা লাশটিকে উঠিয়ে যে করেই হোক মেমোরি কার্ডটি উদ্ধার করবে। এখান থেকে গল্পটি আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই আফসানা তার বসের কাছে শরীয়তপুরে সেই ঘটনা কভার করার জন্য অনুমতি চাচ্ছিল, কিন্তু তার বস জানতো এ কাজে তাদের জীবনের ঝুঁকি আছে, তাই সে তাদের সরাসরি না করে দেয়। তবে আফসানা তার বসকে না জানিয়েই রানাকে সাথে নিয়ে শরীয়তপুরে চলে যায় এবং সেখানে গিয়ে সেই ঘটনাটি সে ইনভেস্টিগেশন করতে শুরু করে। তবে দুর্ভাগ্যবশত পুলিশ বা অন্য কারো কাছ থেকে তারা কোনো ধরনের তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়। এখান থেকে গল্পটি আবার বর্তমানে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই তাকদির রানা ও মন্টুকে নিয়ে আফসানার লাশ উদ্ধার করতে বরিশালে আসে। রানাকে গাড়ির দায়িত্বে রেখে তাকদির এবং মন্টু লাশটি উঠাতে থাকে। ঠিক শেষ মুহূর্তে রানা ভুলবশত অ্যাম্বুলেন্সের সাইলেন্সটি বাজিয়ে দেয়, যার ফলে আশেপাশের লোকজন জেগে উঠে এবং তাদেরকে ধাওয়া করে। এরপর তাকদির রানা ও মন্টুকে সাথে নিয়ে কোনো মতে লাশটিকে নিয়ে তাদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়। একটি নিরাপদ দূরত্বে পৌঁছে রানা তাদের জানায় কাছাকাছি কোনো হসপিটালে গিয়ে আফসানার পেট থেকে মেমোরি কার্ডটি উদ্ধার করতে হবে। তবে তাকদির জানায় এটি কোনো সাধারণ লাশ নয়, সুতরাং লাশটিকে হসপিটালে নিয়ে গেলে তারা আরো বড় বিপদে পড়তে পারে। তখন মন্টু বলে লাশটি তাদের বাড়ি বা মাছের আড়তে নিয়ে যেতে। তখন তাকদির বলে যেহেতু ঘটনাটি সব জায়গায় ছড়িয়ে পড়েছে সুতরাং পুলিশ তাদের বাড়িতে আগে খোঁজ করবে, আর মাছের আড়ত পর্যন্ত যাওয়ার তেল তাদের গাড়িতে নেই। তাই তাকদির মন্টুকে জানায় আশেপাশে কাছাকাছি কোনো তার পরিচিত বরফকল থাকলে লাশটি সেখানে নিয়ে যাওয়ার জন্য, কেননা এভাবে বেশিক্ষণ থাকলে লাশে পচন ধরে যাবে। অবশেষে রানার আপত্তি থাকা সত্ত্বেও মন্টু লাশটিকে নিয়ে শরীয়তপুরের এক বরফকলের উদ্দেশ্যে রওনা হয়। বরফকলে পৌঁছে রানা মন্টুকে জানায় তাদের একজন সার্জন লাগবে যে কিনা আফসানার লাশ থেকে মেমোরি কার্ডটি উদ্ধার করে দিবে। তাই মন্টু ডাক্তারের খোঁজে সেখান থেকে বেরিয়ে যায়। এখান থেকে গল্পটি অতীতে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই কবির নামের একজন পুলিশ অফিসার আফসানাকে নির্যাতনের শিকার সেই নারীকে তথ্য দিয়ে সহায়তা করেছিল। তবে ইন্সপেক্টর কবির আফসানাকে সরাসরি এই বিষয়ে জড়াতে মানা করে। অন্যদিকে স্থানীয় প্রতিনিধি সাংবাদিক সাকিব রানাকে এমপি সাইমনের বিরুদ্ধে ইনভেস্টিগেশন না করার জন্য সতর্ক করে দেয়। এখান থেকে গল্পটি আবার বর্তমানে চলে আসে, যেখানে আমরা মন্টুর সাথে দিলীপ নামের একজন স্থানীয় ডোমকে দেখতে পাই যে কিনা আফসানার লাশ থেকে মেমোরি কার্ডটি বের করে আনবে। তবে রানা বারবার এই বিষয়ে অবজেকশন জানায়, কারণ এটি সার্জনের কাজ। একজন স্থানীয়
স্থানীয় ডম এই কাজটি সঠিকভাবে করতে পারবে কিনা এই বিষয়ে তার মনে সংশয় কাজ করছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে রানাকে রাজি হয়ে যেতে হয়। তবে দুর্ভাগ্যবশত আফসানার লাশ থেকে সেই ডম মেমোরি কার্ডটি উদ্ধার করতে ব্যর্থ হয়। অন্যদিকে আমরা দেখতে পাই সেই প্রফেশনাল কিলার স্থানীয় সাংবাদিক সাকিবের বাসায় মিষ্টি নিয়ে হাজির হয়। তবে সাকিব তাকে জানায় সে আগে থেকেই সাংবাদিক আফসানা ও রানাকে এমপি সাইমনের বিরুদ্ধে ইনভেস্টিগেশন না করার জন্য সতর্ক করে দিয়েছিল। কিলার সাকিবকে জানিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই এখানে পুলিশ আসবে, সে যেন আফসানা ও রানার বিষয়ে পুলিশকে কোনো তথ্য দিয়ে সাহায্য না করে। এরপর সিন কাট হয়ে অতীতে চলে যায়, যেখানে আমরা আফসানা ও রানাকে একটি বাড়ির সামনে দেখতে পাই। সেখানে তারা জ্যোৎস্না নামে একটি মেয়ের খোঁজ করছিল। এখানে আমরা দেখতে পাই জ্যোৎস্নাই সেই নারী যাকে আমরা গল্পের শুরুতেই দেখতে পেয়েছিলাম। আফসানা তাকে অনুরোধ করে ক্যামেরার সামনে তার সাথে ঘটে যাওয়া সবকিছু বর্ণনা করার জন্য, এবং সে তাকে আশ্বস্ত করে এই রিপোর্টটি প্রকাশিত হওয়ার আগেই সে তাকে ঢাকায় নিয়ে যাবে। তবে জ্যোৎস্না তাকে জানায় সে নিজের জন্য নয়, বরং সে আফসানার জন্যই ভয় পাচ্ছে, কেননা এমপি সাইমনের লোকজন নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে। এখান থেকে গল্পটি আবার বর্তমানে চলে আসে, যেখানে আমরা তাকদির আর রানাকে খুব চিহ্নিত অবস্থায় দেখতে পাই, কারণ সেই মেমোরি কার্ডটি ছিল তাদের নির্দোষ প্রমাণের শেষ এভিডেন্স। তবে তাকদির রানাকে জানায় যেহেতু মেমোরি কার্ডটি পাওয়া যাচ্ছে না, সুতরাং নির্যাতনের শিকার সেই মেয়েটিকে এখানে এনে তার বক্তব্য ক্যামেরায় রেকর্ড করতে হবে। কিন্তু রানা তাদের জানায় পুলিশ অফিসার কবিরের নির্দেশ ছাড়া সেই মেয়েটি কোনো বক্তব্যই দিবে না। তাই সে মন্টুকে কবিরের কাছে পাঠায় আর রানাকে বলে যে কোনো ভাবেই হোক কবিরকে এ ব্যাপারে রাজি করানোর জন্য। অন্যদিকে আমরা দেখি সেই কিলার খুঁজতে খুঁজতে মন্টুর বাড়িতে চলে আসে। তবে সেখানে মন্টুকে না পেলেও সে তাকদিরের ফ্রিজার ব্যান্ডটি খুঁজে পায়। ঠিক তখনই মন্টুর বন্ধু সোহাগ কিলারকে দেখতে পায়। অন্যদিকে রানা তাকদিরকে বলে সাংবাদিক সাকিবকে ফোন দিতে, যেন তারা এমপি সাইমনের সাথে সমঝোতায় যেতে পারে। তবে তাকদির তাকে জানায় এত দূর এসে সে এমপি সাইমনের কাছে মাথা নত করবে না। তাই রানা লুকিয়ে সাকিবকে কল করে। এরপর সিন কাট হয়ে আবার অতীতে চলে যায়, যেখানে আমরা দেখি সাংবাদিক আফসানা এমপি সাইমনের ইন্টারভিউ নিচ্ছিল। তাদের কনভারসেশন থেকে আমরা জানতে পারি খান ইন্ডাস্ট্রি নামে একটি কোম্পানি সিমেন্টের ফ্যাক্টরি তৈরি করার পরিকল্পনা করছিল, যেখানে এমপি সাইমন ওই ফ্যাক্টরির জন্য সাধারণ মানুষের জমি অন্যায়ভাবে দখল করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছিল। তবে এসব অভিযোগ এমপি সাইমন অস্বীকার করে। এখান থেকে গল্পটি আবার বর্তমানে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই ডিবি পুলিশ এমপি সাইমনের সাথে দেখা করতে আসে, আর সে তাকে সাংবাদিক আফসানা নিখোঁজ হওয়ার ব্যাপারে নানা রকম প্রশ্ন করলেও এমপি সাইমন প্রশ্নগুলো কৌশলে এড়িয়ে যায়। অন্যদিকে আমরা মন্টুকে পুলিশ স্টেশনে দেখতে পাই। তবে দুর্ভাগ্যবশত ইন্সপেক্টর কবির অন্য কোথাও ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে সে তার সাথে দেখা করতে পারে না। এরই মধ্যে মন্টুর বন্ধু সোহাগ তাকে ফোন করে তাকদিরের বিপদের কথা জানিয়ে দেয়। মন্টু দ্রুত সেখান থেকে তাকদিরের কাছে পৌঁছায় এবং রানাকে মারধর করতে শুরু করে, কারণ তার ধারণা সেই তাদের অবস্থান বিষয়ে সবাইকে জানিয়ে দিয়েছে। এরই মধ্যে সাকিব রানাকে মেসেজ করে কুলপাড় নামক একটি স্থানে আসতে বলে এবং রানা সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। রানা কুলপাড়ে এসে সাকিবের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই সেই কিলার ফ্রিজার ব্যান নিয়ে সেখানে আসে। রানা তার জীবন বাঁচাতে সেই কিলারকে তাকদিরের অবস্থান সম্পর্কে জানিয়ে দেয় এবং তাদের কনভারসেশন থেকে আমরা বুঝতে পারি সম্ভবত সেই কিলার রানাকেও হত্যা করে। এরই মধ্যে মন্টু একটি মোটরসাইকেল নিয়ে তাকদিরের কাছে এসে পৌঁছায় এবং তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক তখনই সেই স্থানীয় ডোম এসে তাদেরকে জানায় একটি ফ্রিজার ভ্যান আফসানা লাশটি নিতে এসেছে। এরপর সেই কিলার বরফ কলের ভিতরে আসে। হঠাৎ করে তাকদির তার সামনে এসে উপস্থিত হয় এবং সেই কিলার তাকদিরকে সেই লাশটি ফেরত দেওয়ার জন্য হুমকি দিতে থাকে। ঠিক তখনই মন্টু পিছন থেকে এসে কিলারের মাথা পলিথিন দিয়ে পেঁচিয়ে তাকে কিছুক্ষণের জন্য অজ্ঞান করে ফেলে। এরপর মন্টু তাকদিরকে সাথে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে সেই কিলার দ্রুতই সেখান থেকে বাইরে চলে আসে এবং গুলি করে তাকদিরের ফ্রিজার ভ্যানের চাকা পাঞ্চার করে দেয়। তাকদির সাথে সাথে গাড়ি থেকে বের হয়ে মন্টুকে সাথে নিয়ে কাশবনের ভিতর দিয়েই দৌড়াতে থাকে। কিলার তাদেরকে লক্ষ্য
লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। এরপর দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা তাকদির ও মন্টুকে দেখতে পাই। যেহেতু তাকদিরের মা একজন যৌনকর্মী ছিলেন, সুতরাং তার মৃত্যুর পর তার জানাজায় কেউ পড়াতে চায়নি। তবে মন্টু সেখানে এগিয়ে আসে এবং সে তাকদিরকে সাথে নিয়ে তার মায়ের জানাজা পড়ায়। এখান থেকে গল্পটি আবারও বর্তমানে চলে আসে, যেখানে তাকদির কাশবনের ভিতর ধীর গলায় মন্টুকে ডাকতে থাকে। কিছু দূর এগিয়ে তাকদির তার জীবনের সব থেকে বেদনাদায়ক ঘটনার সম্মুখীন হয়, কেননা সেখানে তাকদির তার সব থেকে কাছের ছোট ভাই মন্টুর লাশ দেখতে পায়। তাকদির তার সব থেকে কাছের মানুষটিকে হারিয়ে আবার সেই ফ্রিজার ব্যানের দিকে এগিয়ে যায় এবং সেই কিলারের কাছ থেকে তার পিস্তলটি ছিনিয়ে নিয়ে তাকে ফ্রিজার ব্যানের ভিতরে আটকে ফেলে। ফ্রিজার ব্যানের প্রচন্ড ঠান্ডায় কিলার সেখানেই মারা যায় এবং তাকদির সাংবাদিক আফসানার মুখ থেকে সেই মেমোরি কার্ডটি উদ্ধার করে। পরের দিন ভোরে তাকদির তার ফ্রিজার ব্যানটি আফসানার অফিসের সামনে রেখে পালিয়ে যায়। ময়না তদন্ত শেষে আফসানার স্বামী লাশটি রিসিভ করে এবং ডিবি পুলিশ তাকে আশ্বস্ত করে যে কিছুদিনের মধ্যেই তারা আফসানা হত্যার রহস্য সমাধান করবে। পরবর্তী দৃশ্যে আমরা আফসানার স্বামীকে আফসানার কবরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি, যেখানে তাকদির এসে উপস্থিত হয় এবং সে আফসানার স্বামীকে সেই মেমোরি কার্ডটি দিয়ে বলে এই মেমোরি কার্ডটির জন্যই আফসানাকে তার জীবন দিতে হয়েছে, সুতরাং নিশ্চয়ই এই মেমোরি কার্ডটিতে গুরুত্বপূর্ণ কিছু রয়েছে। পরবর্তীতে তাকদিরকে আমরা মন্টুর কবরের সামনে বসে থাকতে দেখি। তার পাশে থাকা একটি পত্রিকার হেডলাইন দেখে আমরা বুঝতে পারি ইতিমধ্যে মেমোরি কার্ডের মাধ্যমে আফসানার মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয়েছে আর ভূমিদস্যু এমপি সাইমন এবং তার সাঙ্গপাঙ্গরা গ্রেফতার হয়েছে। আর এই কাহিনীর মধ্যেই এই ওয়েব সিরিজটি এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল তাকদির সিরিজটির গল্প। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কমেন্টে জানান আপনার মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।